তারপর তারা জমের মতো ভয় পেত বঙ্গবন্ধুকে। ভীষণ রকম ভয় পেত। ফলে বঙ্গবন্ধুর জীবদ্দশায় তাকে মারার জন্য, তাকে শেষ করার জন্য, তার রাজনীতি শেষ করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে আমেরিকা। জিয়া রহমান সাহেব যখন এলেন, পুরো সময়টা ছিলেন ঝড়ের গতিতে তিনি ঘুরে বেড়িয়েছেন। তার সঙ্গে আমেরিকা বন্ধুত্ব করার চেষ্টা করেছেন। তিনিও আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছেন। কিন্তু ওই সময়ের কারণে ফাঁদটি তৈরি হয়নি। কিন্তু এরশাদ জামানাতে এরশাদের সঙ্গে আমেরিকার, ভারতের, মধ্যপ্রাচ্যের একটা অসাধারণ সম্পর্ক ছিল। ঠিক ওই সময়টাতে আমরা রাজপথে কতগুলো স্লোগান দিতাম। যেমন বঙ্গবন্ধুর জামানাতে যেটা দেওয়া হতো, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আর মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, এই ব্যাপারে প্রায় সবাই ঐক্যমত্য ছিল ৮০-র দশকে। এবং আপনাদের মনে আছে যে বায়তুল মোকরমের এদিকে একটা আমেরিকান কালচারাল সেন্টার ছিল, একবার সেই কালচারাল সেন্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তাহলে বোঝার চেষ্টা করুন যে আমেরিকা যে বাংলাদেশের ব্যাপারে নাক গলাচ্ছে, এটা দীর্ঘদিন ধরে। তারা সেই ৭০-এর দশক থেকে তারা সমাজের বিভিন্ন স্তরে তাদের এজেন্ট তারা নিয়োগ করে যাচ্ছে। সাংবাদিকদের মধ্য থেকে, ব্যবসায়ীদের মধ্য থেকে, সম্পাদক, মালিক, রাজনীতিবিদ, অনেকের মধ্য থেকে তাদের যে আমেরিকান কালচারাল সেন্টার রয়েছে, সেই কালচারাল সেন্টার, ইউএসএআইডি, এরপর অন্যান্য যে সকল দাতব্য সংস্থা রয়েছে সেগুলোর মাধ্যমে, এবং আমেরিকার অনেকগুলো এনজিওর মাধ্যমে, এগুলো করে এখন একেবারে তারা পরিপূর্ণ। আমাদের সমাজের যত বড় বড় রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, বোয়াল যা কিছু দেখেন আমাদের সমাজে, বেশিরভাগই কিন্তু প্রায় অলমোস্ট 90% এই বড় বড় মাছগুলো, এগুলো আমেরিকার কেনা, কৃতদাস, চাকর। তারা চাকর, তাদের স্ত্রী চাকর, তাদের সন্তান সন্ততি চাকর, পুরো পরিবার চাকর। সারাদিন বাসায় বসে বসে আমেরিকার জিকির করে। তো ঠিক সেই অবস্থাতে শেখ হাসিনার পরিবর্তন হয়েছে, পটও পরিবর্তন হয়েছে, তার ক্ষমতা চলে গিয়েছে। সেই ক্ষমতাতে প্রথমে ইউনূস আসছেন, তারপর এখন তারেক রহমান সাহেব আসছেন। কিন্তু দিনকে দিন ক্ষমতা পরিবর্তন হচ্ছে, কিন্তু আমেরিকার যে প্রভুত্ব, আধিপত্য এবং রাজত্বর যে ধারাবাহিকতা আমরা দিনের আলোতে যেটা দেখছি, এতে কমছে না, বরং বেড়ে যাচ্ছে। এবং আগামীতে যে রাজনীতির পট পরিবর্তন হবে, ইভেন যদি কখনো আওয়ামী লীগ চলে আসে, আওয়ামী লীগ অতীতের মতো আর যাকে বলা হয় তিড়িং বিড়িং করে লাভ হবে না। তারা এখন আমেরিকার যে কর্মকাণ্ডগুলো রয়েছে, সেই কর্মকাণ্ডগুলো তারা চালিয়ে নেবে। তারা সেই মায়ের ডাককে মাথায় করে নাচবে। এবং এখন যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন, ইনুস জামানাতে যাদেরকে দেখতে পাচ্ছেন, তাদের অনেককেই আবার আওয়ামী লীগের সঙ্গে দেখতে পাবেন যে খাতির হয়ে গেছে। এখন আওয়ামী লীগের দুঃসময় যে সমস্ত মানুষ যাকে বলা হয় কণ্ঠ মিলাচ্ছে, আওয়ামী লীগের যদি কখনো সুসময় আসে, আপনি নিশ্চিত থাকেন যে ইনুস জমানার এবং বর্তমান জমানার অনেক মধুমাছি ডাইরেক্ট শেখ হাসিনার কাছে বা ক্ষমতার কেন্দ্রে যে থাকবেন তাদের কাছে পৌঁছে যাবে। এবং এখন যারা লাফালাফি করছেন, তারা ছাগলের ৩ নম্বর শিশু হিসেবে ওই সময়টাতে শুধু একটা লাফ দেবে, তাও সম্ভব হবে না। এইভাবে তারা পুরো জাতিকে, যাকে বলা হয় অক্টোপাসের মতো চেপে ধরেছে। এই যে আমাদের সমাজে অন্ডকোষ ফাটিয়ে দেওয়ার কালচার শুরু হয়েছে। একজন ভিক্ষুক, তার যে অর্থ সেটি ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা তাকে মেরে ফেলছে, একজন ভিক্ষুকের। এই যে ঘটনাগুলো, এসে একটা একটা সমাজে ফেল করছে, মানুষের নীতি নৈতিক যে ফেল করছে, এটা কিন্তু যাকে বলা হয় পশ্চিমাদের একটা চক্রান্ত। পশ্চিমারা যখনই কোনো একটা দেশে সাম্রাজ্যবাদীদের যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টো অনুযায়ী অভিযান চালায়, তখন সে জাতির মোরাল ক্যারেজ শেষ করে দেয়, নীতি নৈতিকতা ধ্বংস করে দেয়, এবং সে জাতি কোনো অবস্থাতেই তাদের সমাজে বুক উঁচু করে, সিনা উঁচু করে জাতির সামনে দাঁড়াতে পারে এরকম একজন লোকও থাকে না। সবাইকে কালপ্রিট বানিয়ে দেওয়া হয়। আপনি এখন চিন্তা করুন তো, 1980 সনে, ইভেন 1990 সনে আমাদের এই জাতির যে সকল মানুষজন ছিলেন, যাদেরকে মুরব্বী বলা হতো, ধরেন একজন সাংবাদিক ফয়েজ আহমেদ, একজন
নির্মল সেন, কিচ্ছু ছিল না, কিন্তু একেবারে সাধারণ একজন মানুষ। কিন্তু তারা বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলকে একত্রে বসাতে পারতেন। তারা এরশাদ সাহেবকে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হতে বাধ্য করতে পারতেন, এতটুকু ক্ষমতা ছিল। ফয়েজ আহমেদ একজন সাংবাদিক, ওই যে একটা কবিতা লিখেছেন, টিয়ে তোর বাড়ি কোথায়, টিয়ের, আপনারা হয়তো অনেকে মানে ভুলে গেছেন। কিন্তু এই যে দুই নেত্রীর মধ্যে যে মিলন বা তাদের মধ্যে যে সমঝোতা, শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে পুরো কাজটা কিন্তু সেই ফয়েজ আহমেদ সাহেবরা করে দিয়েছিলেন। এখন একজন নির্মল সেন, একজন ফয়েজ আহমেদ এই সমাজে আছে? প্রথমত নেই। আর সমাজে এরকমভাবে যদি কেউ ফয়েজ আহমেদ হওয়ার চেষ্টা করে, প্রথমত তাকে আওয়ামী লীগের দোসর, জামাতের দোসর, বিএনপির দোসর, ভারতের দোসর, আমেরিকার দোসর, তুমি কার মামুরে, ইত্যাদি ইত্যাদি যাচ্ছে তাই ভাষায় গালাগালি করে এই যে আমাদের সমাজে একটা বিশ্রী পরিবেশ তৈরি হয়েছে, এই যে পরিবেশ তৈরি, এই তৈরি হওয়ার পেছনে অপসংস্কৃতি, অপপ্রচার যা কিছু হচ্ছে তার প্রতিটির পেছনে পশ্চিমাদের মদত রয়েছে। আর এরকম একটা পরিবেশ পরিস্থিতি যদি বিশৃঙ্খল না হয়, তাহলে তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু, সেই লক্ষ্যবস্তু তারা আক্রমণ করতে পারে না, কাঙ্ক্ষিত মাকাম গন্তব্য সেখানে তারা পৌঁছতে পারে না। কাজেই এই যে বাংলাদেশের এখন যে সব কিছু এলোমেলো, আর্থিকতা এলোমেলো, তারপর প্রশাসন এলোমেলো, পুলিশ এলোমেলো, সব জায়গাতে ফ্রাস্ট্রেশন একটার পর এক বাড়ছে, কান্না চারিদিক থেকে বাড়ছে, এবং কোনো মানুষ, এমনকি যারা বিএনপিতে আছে, বিএনপির যে সমস্ত লোক খেলোয়াড় 3 মাস আগে বা 4 মাস আগে খুব শক্তিশালী ছিল, সে সকল খেলোয়াড় চলে গেছে, নতুন আরেক দল আসছে। তারপর বিএনপির দুঃসময় যে সমস্ত আমলা কামলা কর্মী যারা ছিলেন, তারা সবাই ঘরে উঠে গেছেন। এরপরে যখন ইনুস জামানাতে আসলো নিয়োগ বদলিতে, হঠাৎ করে বিএনপির যে সমস্ত লোক খুব কাছাকাছি এলো, তারা কেউ নেই। ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে ইনুস জামানাতে যারা শক্তিশালী ছিলেন, তারাই এখন বিএনপি জামানাতে শক্তিশালী। এই যে একটা অবস্থা, এবং একই সঙ্গে আপনি দেখেন জাতিসংঘের যে নিয়োগগুলো হচ্ছে, বিভিন্ন দূতাবাসে যে নিয়োগগুলো হচ্ছে, প্রশাসনের যে নিয়োগগুলো হচ্ছে, প্রায় সবারই আমেরিকার একটা চমৎকার লবিং রয়েছে, আইএমএফের একটা লবিং রয়েছে, এবং পশ্চিমাদের গ্রিন সিগন্যাল ছাড়া এখানে বড় বড় পদ পদবিতে যাওয়াও যাচ্ছে না, টিকে থাকা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আসলে আমেরিকা কি করছে বা কি করবে, এগুলো নিয়ে যদি আমরা একটু অ্যাটলিস্ট ভাবার চিন্তা করি, তাহলে অন্তত সামগ্রিকভাবে আপনি কিছু করতে পারবেন না, কিন্তু যে যার অবস্থানে আপনি নিরাপদ থাকতে পারবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।